মহোদয় যাবো যে এটা একটা সেই বিপ্লবকে একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করতে পারে। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার, ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার, ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে। যে এখানে শান্তিপাড়াবাসী এবং 20 নম্বর ওয়ার্ডের মা ও বোনেরা উপস্থিত আছেন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন যে 19শে এপ্রিল আমাদের লোকসভা পশ্চিম আসনের প্রথম ফেজের নির্বাচন এখানে হচ্ছে এবং 26শে এপ্রিল পূর্ব আসনে আমাদের দুটোই আসন, সেখানে দাঁড়িয়েছেন আমাদের মহারাজা ফ্যামিলি কৃতি সিং দেববর্মা মহোদয় এবং আমাদের এই কেন্দ্রে পশ্চিম আসনে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমরা কিছুদিন আগে দিল্লিতে যখন গিয়েছি সেখানে আমাদের পার্টির কার্যকারিণী বৈঠক হয়েছিল। সেই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বলেছেন যে আমরা যে কাজ এই 10 বছরে আমরা করেছি সেই কাজের সাধারণ মানুষ থেকে সবার জন্য আমরা যে কাজ করেছি সেই কাজের নিরিখে সবার বাড়িতে যাবেন, গিয়ে খালি বলবেন যে মোদিজি পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন, খালি এতটুকুই বলবেন। এবং সেই বিষয়ে আমাদের কার্যকর্তারা সমস্ত ডোর টু ডোর করছেন, বিভিন্ন কার্যক্রম করছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের পার্টি হচ্ছে কার্যকর্তার পার্টি। এখানে কে মুখ্যমন্ত্রী, কে সভাপতি বা কে মন্ডল প্রেসিডেন্ট, তার উপরে হচ্ছে পদ আছে, কিন্তু সবাই কার্যকর্তা, যে সেই দিশায় সবাই কাজ করছে। বন্ধুগণ, এই যে ইলেকশন সেটা কিন্তু শুধু নির্বাচন, শুধু আমরা যদি বলি একটা নির্বাচন যে 5 বছর পর পর যে লোকসভার নির্বাচন হয় সেরকম ভাবলে কিন্তু চলবে না। এই নির্বাচন বিকশিত ভারত, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে 2047-এ বিকশিত ভারত যখন হয়ে যাবে, আমাদের নেক্সট যে জেনারেশন তার সুফল ওনারা পাবেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজির যদি হাত আমরা শক্তিশালী করতে পারি, আমাদের যে নেক্সট জেনারেশন তার যেসব বিকশিত ভারতের যা যা ডেভেলপ হবে তার সুফল ওনারা পাবেন। এর জন্য এই নির্বাচন তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আত্মনির্ভর এসএসজি গ্রুপের এখানে আমার মা বোনেরা আছেন। আপনারা জানেন যে এসএসজি গ্রুপ আজকে ত্রিপুরাতে সবচেয়ে বেশি সাকসেসফুল। অর্থনৈতিকভাবে মেয়েরা অনেক বেশি উন্নত হয়েছে, ওদের সামাজিক মর্যাদাও বেড়েছে। মাত্র 2017 সময় 4,000 গ্রুপ ছিল এসএসজি গ্রুপ, আর আজকে আমাদের এখানে 56,000-এর উপরে এসএসজি গ্রুপ হয়েছে। ঘরের কাজও করে, আবার নিজের প্রোডাক্ট, কেউ কৃষিকাজে, কেউ ফিশারিতে, কেউ বিভিন্ন যেসব গো পালন থেকে আরম্ভ করে শাক বাগান থেকে সমস্ত জায়গার মধ্যে এসএসজি গ্রুপের আমরা ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য করছি, রিভলভিং ফান্ড দিচ্ছি। সমস্ত এখানে বোঝা যাবে না, কিন্তু আপনারা যদি গ্রামে গঞ্জে যান, মানুষ খুব খুশি, মানুষ হ্যাপি। গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্র নেই এখানে। গণতন্ত্র তোমাদের সময়, ইমার্জেন্সির সময় কোথায় গণতন্ত্রটা ছিল? কোথায় গণতন্ত্র ছিল? তোমাদের নিজেদের লোককে পর্যন্ত জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছো। এখন গণতন্ত্রের গুলি আওড়াচ্ছ, একসাথে একজন আরেকজন হাত মিলাচ্ছ তোমরা। যখন
ইন্দিরা গান্ধী অ্যাসেসিনেশন হলো, রাহুল গান্ধী অ্যাসেসিনেশন হলো, শিখ নিধন আমরা সবাই দেখা। এখানে ত্রিপুরাতে 80 দাঙ্গা, হাজার হাজার লোক মারা গেছেন। কোথায় ছিল গণতন্ত্র? আমরা জানি এদের লোক না হলে প্রপার পোস্টিংও পাবে না, চাকরিও পেত না। 10,323 আমরা যদি বলি 10,323 এই যে একটা চাকরি দিয়েছে ওরা, কারা দিয়েছে? সিপিএম এর ওরা দিয়েছে। কারা এই চাকরিগুলো খেয়েছে? এক কংগ্রেসের যারা এখন নেতৃত্বে আছে তারাই খেয়েছে, তারাই কেস করে করে তাই এই রেজিস্টে বলল। তাহলে যে অন্যায়ভাবে চাকরি দিয়েছে আর যারা এদের চাকরি যা করে কোর্টের বারবার বিভিন্নভাবে লোক দিয়ে কোর্টে গিয়ে এই চাকরিগুলো খেয়েছে, এখন একসাথে হয়েছে। কি সুন্দর, কি গণতন্ত্র! এদের বিচার হওয়া উচিত না? এবং বিচারটা কিভাবে হবে? সেই বিচার হবে এই আঙ্গুলের জোরে, গণতন্ত্রের মাধ্যমে গিয়ে যখন পদ্মচিহ্নে ভোট দেবেন তবেই তার উত্তর আপনারা দিতে পারবেন। যে কোনো নির্বাচন, আমরা কিন্তু নির্বাচনকে খুব সিরিয়াসলি দেখি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বা ভারতীয় জনতা পার্টি সবসময় যে কোনো নির্বাচনকে খুব গম্ভীরভাবে দেখেন এবং সিরিয়াসলি সেই নির্বাচন আমরা লড়াই করি এবং আত্মতুষ্টিতে আমরা ভুগি না। আমরা জানি, অনেকে আমার সাংবাদিক বন্ধুরা অনেকে জিজ্ঞেস করেন যে এবার নির্বাচনে আপনাদের চ্যালেঞ্জ কি। আমি বলছি আমাদের চ্যালেঞ্জ একটাই, সেটা হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ কত বাড়বে তার চ্যালেঞ্জ, অন্য কোনো চ্যালেঞ্জ নেই। আমার যে পার্সেন্টেজ কত বাড়বে, আমাদের নাগাদিরাজ বাবু বলেছেন যে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এবং গতবারের তুলনায় আরো বেশি যেন ভোট হয় তার দিকে আমাদের চ্যালেঞ্জ, সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, এখন বুঝতে পারছে মানুষ যে মোদিজি ছাড়া, মোদিজি গ্যারান্টির কথা বলছেন এবং গ্যারান্টি দিচ্ছেন, যে সময় বেঁধে দিচ্ছেন, এই সময়ের মধ্যে যে কাজটা আমরা উনি ডিক্লেয়ার করেছেন, যে স্কিমগুলো ডিক্লেয়ার করেছেন বা যে গ্যারান্টির কথা বলছেন, সেই গ্যারান্টি দিচ্ছেন যে ওই সময়ের মধ্যে সেই কাজটা সম্পাদন হবে, তার গ্যারান্টি দিচ্ছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার এখানে প্রায় 16টার মতো এলসিডির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছে, আপনারা সবাই জানেন। সারা ত্রিপুরাতে এই গাড়ি ঘুরেছে এবং সমস্ত যে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, ব্লকে, সব জায়গায় গেছে। মেন উদ্দেশ্য কি, উনি কি বলছেন, যে আমাদের সাধারণ মানুষদের জন্য যেসব স্কিম আমরা করেছি, এই স্কিমগুলো যাতে অনেকে জানে না কিভাবে এই স্কিমের সুফল পাওয়া যায়, তার ধারণার জন্য, তাকে অ্যাওয়ারনেসের মাধ্যমে তারা যেন এর সুফল পায়, তার জন্য সমস্ত ভারতবর্ষের সব জায়গায় গেছে, ত্রিপুরাতেও সেই কাজটা করেছে। কত সিরিয়াস হলে এই কাজটা উনি করেছেন। আপনারা জানেন যে আমরা ত্রিপুরা সরকারও 2022-এ আমরা প্রতি ঘরে সুশাসনের একটা সেম প্রকল্প আমরাও শুরু করেছিলাম এবং ত্রিপুরাতে এটা সাকসেসফুল এবং সেই দিশায় প্রথমবার হয়েছে সাকসেসফুল এবং এবার যখন এই প্রোগ্রামটা চললো তার সাথে দ্বিতীয়বারের জন্য প্রতি ঘরে সুশাসন, সেটাও আমরা একসাথে সেটাও শুরু করেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার চায় যে কারণে মানুষকে সে ভোটে জয়লাভ করে যারা মসনদে বসেছে, আমরা মন্ত্রিত্ব লাভ করেছি বা সরকার চালাচ্ছি, সেগুলো মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার যে তাগিদ, সেই তাগিদ অনুভব করেই এই কাজগুলো ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আগে আমরা দেখতাম যে সরকারে বসলে মানুষের কথা ভুলে যেত, বেমালুম ভুলে যেত। এখন কিন্তু সেই সুবিধা নেই, কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব খবর রাখেন, 365 ডেজ কাজ করে। আমাদের পার্টির যে মূল কথা সেটা হচ্ছে সেবাই সংগঠন। আমরা সেবার মাধ্যমে আমরা কাজ করতে চাই
এরকম পার্টি তো আগে আমি দেখিনি, আমরা কেউই দেখিনি যে একটা আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত মানের এক পার্টি, আবার আরেকদিকে সুরক্ষার দিক দিয়ে দেশকে সুরক্ষার জন্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশকে কিভাবে ডেভেলপমেন্টের উন্নয়নের দিক দিয়ে সব বিষয়ে এই ধরনের সরকার আমরা আগে দেখিনি। আমরা আতঙ্কিত ছিলাম যে এই দেশ টিকবে কি টিকবে না, কারণ বিলিজুলি সরকার ছিল, ইউপিএ গভর্নমেন্ট, আর বিভিন্ন দুর্নীতিতে মগ্ন ছিল, স্ক্যাম এগুলো তো আমরা সবসময় দেখতাম, স্ক্যাম বিভিন্ন 2G স্ক্যাম 3G স্ক্যাম, মানে সেই বিভিন্ন ঘোটালা এগুলোই ছিল ওদের। তো সেই জায়গার মধ্যে যখন প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তারপর উনি আমাদের দেখিয়ে দিলেন, সারা ভারতবর্ষকে সারা পৃথিবীকে দেখালেন যে স্ক্যাম ছাড়াও এটা রাষ্ট্র চালানো যায়, সেটা উনি দেখিয়েছেন। 10 বছরে কেউ বলতে পারবে না যে কোন রকম স্ক্যাম হয়েছে। আমরা সুরক্ষার যেখানে প্রশ্ন, আগে এই দেশকে যদি আমরা শক্তিশালী আমরা না করতে পারি তবে কেউ কিন্তু শুনবে না, শক্তিশালী আগে হতে হবে। কারণ আগে আমাদের যারা বিএসএফ এর যারা সোলজার ছিল, আমাদের আর্মির যারা সোলজার ছিল, তাদের গলা কেটে পাকিস্তান আমাদের ভারত ভূখণ্ডে, আমাদের এই ভারতের ভূখণ্ডে ফেলে রাখতো। আমরা পার্লামেন্টেও দেখেছি আঘাত এনেছে, বোম্বেতে আমরা জানি, নর্থ ইস্টে আমরা দেখতাম টেররিস্টদের আনাগোনা, এটা অস্থির পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে। রায়ত তো নিত্য ঘটনা ছিল, হিন্দু মুসলিম রায়ত, এখানেও আশির দাঙ্গা আমরা সবাই জানি। বিভিন্ন জায়গায় আগের যে গভর্নমেন্ট তারা রাজত্ব করেছে, ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমেই এই দেশকে চালানোর চেষ্টা করেছে। সত্যি অবাক লাগে আজকে এই কথাগুলো বলতে, যে এই যে আপনার ফ্যামিলি পার্টি সারা ভারতবর্ষে এতদিন ওরা ধরে নিয়েছিল যে আমরাই চলবো, আমাদের সাবস্টিটিউট আর কেউ হবে না। ত্রিপুরা তো এটা ব্যতিক্রম নয়, যারা ঘরে ছিল এখনো দেখলাম ওরা ঘরের বাইরে আসছে, কারণ ওদের এক্সিস্টেন্সের বিষয়, আগামী দিন ওরা থাকবে কি থাকবে না, থাকতে পারবে কি থাকতে পারবে না, তাদের সেই কারণে এখন সবাই ইন্ডিয়া জোট করে INDIA একটা জোট বাজে। এত আর নেই, অ্যালায়েন্স তো আর এখন নেই, ইন্ডি জোট হয়েছে। ইন্ডি জোটেরও এখন অবধি কে প্রাইম মিনিস্টার হবে সেটাও ডিক্লারেশন নেই, জানে যদি প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে তাহলে এই IND যেটা আছে সেটাও থাকবে। কারণ কেরালাতে রাহুল গান্ধী ওখানে দাঁড়িয়েছে, তো এখানে আবার CPM তার এগেইনস্টে। ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখুন, সেখানে তৃণমূলের সাথে কংগ্রেসের মিল নেই, CPM এর মিল নেই, তাহলে কোথায় এদের অ্যালায়েন্স? এক এক জায়গায় এক এক রকম। আর প্রধানমন্ত্রী যে বারবার বলছেন করাপশনের, যারা করাপশন করবে তাকে কাউকে ছাড় দেবে না, যে কারণে আজকে একজন তো জেলের ভিতরেই আছে, আস্তে আস্তে আরো অনেকে জেলে যাবে, তারপরে এই ইন্ডি জোটের থাকবে, মানে আমিই থাকবো আর ডান দিকে বা দিকে কেউই থাকবে না। তো এইরকম একটা অবস্থায় একটা জোট হয়েছে। এর জন্য আমরা বিশেষ করে ত্রিপুরাতে এই কংগ্রেস আর CPM এর যে জোট হয়েছে সেটা এখানে যারা শান্তিপাড়াবাসী খুব ভালো করে জানেন। আমরা দেখতাম আগে নির্বাচনের আগে একটা সন্ত্রাস হতো, নির্বাচনের সময় একটা সন্ত্রাস হতো, আর একটা নির্বাচনোত্তর সন্ত্রাস হতো। এখানে আমরা দেখেছি ইলেকশনের পরে যে কংগ্রেস করেছে, কংগ্রেসের বাড়িতে হামলা, CPM এর বাড়িতে কংগ্রেস দ্বারা হামলা। এখন দেখছি একদিন ঘন ঘন এক একজনের বাড়িতে আসা যাওয়া করছে, অদ্ভুত। এবং কংগ্রেসের যে অফিস ঘর থেকে এখন CPM এর ফ্ল্যাগ বেরোয়, আর CPM এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এরকম সুমধুর রিলেশন, মানে এটা ভাবতে অবাক লাগে যারা পুরনো এখানে আছেন লোকজন, এরকম একটা চিত্র এখানে দেখে যেতে হবে। সত্যি মানে অবাক কাণ্ড আর কি, সেটাও আমাদের দেখে যেতে হবে। এবং এই ধরনের ভাওতাবাজি মানুষ কিন্তু এখন বুঝে গেছে যে এইভাবে চলবে না। আমরা আগেও দেখতাম A টিম B টিম আমাদের বলা হতো, আমরা মিটিংয়ে আসতাম দেখতাম বিষয়, আমরা হয়তো পারা সত্য। এখন তো A টিম কে আর B টিম ক্লিয়ার কাট হয়ে গেছে, মুদ্রার এপিট আর ওপিট। মানে কারণ
এক একজনের পায়ের নিচে এখন মাটি নেই, তো একজন আরেকজনকে আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চাইছে। ত্রিপুরাতে নিজেরা তো ইন্ডি মানে কংগ্রেস সিপিএম জোট এটা বলতেও নিজেদের লজ্জাবোধ হয়, এখন নাম দিয়েছে ইন্ডি জোট। বলে ইন্ডি জোট, আর আগে তো লাল ফ্ল্যাগ, লাল টুপি পরতো, সেই টুপির চেহারাও পাল্টে গেছে, দেখলাম যে সবুজ রঙের কি একটা অদ্ভুত টুপি পরে এখন বেরোয়। তো এই ধরনের ভাওতা দিয়ে দিয়ে ওরা চলছে। আমাদের গতকাল আমি গিয়েছি সাউথে, 69 জনকে যারা বাম বিরোধী যে ফ্যামিলি আছে, যারা বাম বিরোধী কাজ করেছে, যারা কার্যকর তারা ছিল, তাদেরকে এই কমিউনিস্ট পার্টির সময় তাদের প্রাণ বলিদান হয়েছে। শুধু একমাত্র সাউথে, আপনি ভাবুন সাউথ ডিস্ট্রিক্টে, সারা ত্রিপুরাতে আমি ঘুরি বিভিন্ন জায়গায়, যেখানে যাওয়ার আগে বলে স্যার একটু এখানে মাল্যদান করুন। কি ব্যাপার, এখানে 8 জন শহীদ হয়েছে, এখানে 15 জন শহীদ হয়েছে। মানে খুন সন্ত্রাসের এই যে স্টেলিনের যে নীতি, এগুলো তো পশ্চিমবাংলাতেও আমরা দেখেছি, ত্রিপুরাতেও আমরা দেখেছি। আমার মনে আছে পশ্চিমবাংলাতে এই হাত চিহ্নে ভোট দেওয়াতে, হাওড়াতে নিউজ পেপার আমরা দেখেছি, হাত চিহ্নে ভোট দিয়েছে, হাতই কেটে ফেলে দিল, নৃশংসভাবে ওরা হত্যা করেছে। এখন এদের সাথে এখন হাত মিলিয়েছে। আমি বিধানসভায় বারবার বলেছি যে আপনাদের উপরে গিয়ে কি উত্তর দেবেন, যাদের হাতের মধ্যে এখনো রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, আপনার উপরে গিয়ে কি জবাব দেবেন? মাথা হেড করে বসেছিল, ওরা উত্তর দিতে পারেনি। এখন একজন আরেকজনের গলায় ধরে এখন বেরোচ্ছে। আমরা এই চিত্র শান্তিবেলাতেও আমার কাছে খবর আসে, মানে লজ্জা হয় এদের ভাবে, এদের কথা চিন্তা করলে। মানুষকে বিভ্রান্তি করা আর গণতন্ত্রের বুড়িয়ারা তো গণতন্ত্র কি গণতন্ত্র ছিল 35 বছরে আমরা সবাই দেখেছি। খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, চোখ রাঙানো, এগুলো তো আমরা দেখতাম 35 বছর ধরে, আমরা ভুক্তভোগী। এবং জবরদস্তি নানাভাবে নুইসেন্স ক্রিয়েট করে, কেউ যদি সেটা কংগ্রেসই হোক সিপিএমই হোক, দুইভাবে ওরা নুইসেন্স ক্রিয়েট করে এতদিন ধরে রাজনীতি করেছে। এবং নিজের যেসব তাদের ভেস্টেড ইন্টারেস্টে, নিজের কারণে নিজের দেশের কথা আমাদের ভাবতে হবে। দেশ আগে, তারপর পার্টি, তারপর আমি নিজে। এরকম পার্টি কোথায় পাবে? উল্টো অন্যান্য পার্টি, যে দুটো পার্টির নাম বললাম, প্রথমে আমি, তারপর তো পার্টি, প্রথমে আমি তারপরে পার্টি, আর দেশ তো চললই যায়। এরকম অবস্থা, দেশের কথা তো ভাবনা চিন্তা নেই। আর আমাদের প্রধানমন্ত্রী কি বলছেন যে আমি সেবক, আমি দেশের প্রথম সেবক, যে সেবাই আমার ধর্ম। এরকম পার্টি কোথায় পাবে? বলছে मैं चौकीदार हूं। শুনেছেন কখন এরকম কোন প্রধানমন্ত্রীকে বলতে मैं चौकीदार हूं? অর্থাৎ किसी को मैं चोरी करने भी नहीं दूंगा और खुद भी नहीं कहूंगा। এই যে এক একটা কথার সাথে কাজেরও মিল আছে। 10 বছরে এত সুন্দরভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল, উন্নয়ন। আজকে নর্থ ইস্টের যে ডেভেলপমেন্ট হলো, সবচেয়ে বেশি যদি লাভবান হয় ত্রিপুরা। নর্থ ইস্টের অ্যাক্ট ইস্ট পলিসি, অটলজির সময়ে বলেছেন যে খালি অ্যাক্ট ইস্ট পলিসি উনি বলেননি, লুক ইস্ট পলিসি বলেছেন। সেই জায়গায় উনি বলেছেন না, দেখলে হবে না, করতে হবে। আজকে আমি যখন বিভিন্ন আমাদের অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন প্রধানমন্ত্রী, 8টা স্টেট, আগে 7টা ছিল, সিকিমকে জুড়ে এখন 8টা। সেখানে প্রধান মুখ্যমন্ত্রীদের সাথে যখন আমার নেশাকে আমার মিটিং হয়, সমস্ত মুখ্যমন্ত্রীরা বলেন যে আমরা এখন মনে হচ্ছে যে উই আর অল ইন্ডিয়ান, একদম আসল মূল ধারাতে আমরা এসছি এখন। ভাবুন, ইন্টার স্টেট বর্ডার প্রবলেম ছিল বছরের পর বছর, টেররিস্টের সমস্যা, ডাইনামাইট, এগুলো তো আমরা সবসময় দেখতাম। সেই জায়গায় আজকে 11টা অ্যাকর্ড হয়েছে। এবার একটা অ্যাকর্ড হলো আমাদের ত্রিপুরার সাথে, 12টার মতো প্রায়। সেই অ্যাকর্ডের পরে আজকে নর্থ ইস্টে শান্তি স্থাপিত হয়েছে। আগে তো এটা ছিল না। গুয়াহাটির মতো জায়গায় যেটা আমাদের ভয় লাগতো, কখন যে বোম ব্লাস্টিং হবে, আপনারা সবাই জানেন এগুলো। মানুষ আসলে ভুলে যায়, আমরা এগুলো মনে করানো দরকার। আমি আপনাদের বলছি, আমি তো এইবার ইলেকশনের পরে আমি ভাবছি যতগুলো এখানে খুন সন্ত্রাস হয়েছে সবকটুকে আবার
দ্বিতীয়বারের জন্য আবার সেগুলোকে আমি ওপেন করবো সেই ভাবনা চিন্তা করছি। আমি লিগাল এক্সপার্ট আমি আগে নিয়েই ওনাদের থেকে এটা সম্ভব কিনা। এত লোককে ওরা মানে এখানে ওনাদের সময় ওনাদেরই স্বাস্থ্যমন্ত্রী খুন হয়েছে, মধুসূদন সাহা খুন হয়েছে, পরিমল সাহা খুন হয়েছে, বিধায়কদের নিরাপত্তা ছিল না। আজকে বলছে যে এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আমাদের চানমোহন পুরা মানে কার নাম বলবো, মানে শয়ে লোক তাদেরকে মানে এই যে খুন সন্ত্রাস এদের কিন্তু এটা নীতি। আমি কিছুদিন আগে ওদের পার্টি কমিউনিস্ট পার্টির যে বাইলার সেটা আমি পড়ছিলাম, সেটার মধ্যে কি লেখা যে প্রোলেটারিয়ান যারা আছে তাদের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে এবং মার্কসবাদ কমিউনিস্ট এবং আমাদের লেনিনবাদ তাদেরকে তারা যে পথ আমাদের দেখিয়েছেন সেটাকে আমাদের সামনের দিকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ডিক্টেটরশিপ স্থাপিত করতে হবে। ওরা বলছে গণতন্ত্র, কোনোদিন ওরা তো এখন মুখোশ করে আছে, গণতন্ত্র তো ওরা মানে না। পৃথিবীর কোন জায়গার মধ্যে যেখানে কমিউনিস্ট কান্ট্রি আছে কোন জায়গাটায় আছে গণতন্ত্র? কোথায় ভোটের মাধ্যমে ইলেকশন হয় বা গণতন্ত্রের অধিকার আছে কোথাও? আর 5-6টা আছে সারা পৃথিবীর মধ্যে। ওরা সমাজবাদ বলে। এই সমাজবাদের কথা বলতে বলতে সমাজের এখন সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আমরা নিজেরা দেখেছি ওরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে ওরা সেই ইংরেজের থেকে কিন্তু ভালো ভালো জিনিস হিটলার থেকে নিয়েছে, ইংরেজের থেকে নিয়েছে। ডিভাইড অ্যান্ড পলিসি, মালিকের সাথে শ্রমিকের বিভেদ করো, মালিক বেশি পয়সা রোজগার করে, শ্রমিকের আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমরা আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছি। ত্রিপুরাতে আগে ছোটখাটো অনেক ছোট ছোট সংস্থা ছিল, কলকারখানা ছিল, সব কটাই জিন্দাবাদ জিন্দাবাদ করে মালিককেও মেরেছে, শ্রমিকদেরও মেরেছে। মাঝখানে এইসব নেতাগুলো কেনে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে।